আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতে দু দেশের সম্পর্ক সমতার ভিত্তিতে এগিয়ে নিতে একমত ঢাকা দিল্লি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমাদের আলোচনার মূল বিষয় জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের আস্থা অর্জনের চ্যালেঞ্জ। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন জনাব নুরুল হক নূর এমপি, প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আমি প্রথমে জনাব স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা দিয়ে আমি প্রশ্নটি রাখতে চাই। সেটি তিনি বলেছেন যে সামনে অনেক চ্যালেঞ্জ। সরকারের সামনে কি চ্যালেঞ্জ এখন? প্রকৃত অর্থে যে কোনো দায়িত্ব পালনই যদি আসলে সততার সাথে মানুষের প্রতি দায়বদ্ধ থেকে পালন করতে চায়, তাহলে প্রত্যেকের কাছে চ্যালেঞ্জ মনে হবে। কারণ আমার প্রতি মানুষের যে প্রত্যাশা, গভর্নমেন্টের প্রতি মানুষের যে প্রত্যাশা, সেই জায়গা থেকে আমি তো প্রতিনিয়তই আসলে একটা দায়বদ্ধতার জায়গায় নিজের কাছেই নিজেকে প্রশ্ন করি যে মানুষের চাহিদা পূরণ করতে পারতেছি কিনা, কিংবা মানুষের সমস্যায় রেসপন্স কতটুকু করতে পারছি, প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছি। 17 বছর পরে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এবং বিশেষ করে এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন, প্রায় এই 17-18 বছর তিনি দেশের বাইরে নির্বাসিত ছিলেন। তিনি যখন এখানে ছিলেন তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে পদ হোল্ড করেছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। সেই হিসেবে তিনি ভবিষ্যতে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেবেন, এটা যখন পরিষ্কার ছিল, অনেকেই তাকে বিতর্কিত করার জন্য চরিত্র হনন করা এবং তাকে বিভিন্নভাবে কালার দেওয়ার চেষ্টা করে দেশে বিদেশে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে। কাজে এখন তারেক রহমান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার চালাচ্ছেন। সুতরাং তার সরকার এখন কিভাবে চলছে, তিনি কি করছেন, সবার কিন্তু একটা ওখানে আসলে একটা ইগল আই রয়েছে। আবার আমরা যারা এমপি মন্ত্রী আছি তাদের প্রতিও, বিশেষ করে এখনকার জনগণের যে একটা স্বাধীনতা রয়েছে, বিশেষ করে বিগত রাজনৈতিক সময় আমি যেটা দেখেছি, রাজনৈতিক নেতৃবৃন্দকে কোশ্চেন করা, প্রশ্ন করা, জবাবদিহিতা চাওয়া, এই বিষয়টি একটা মানে অস্বাভাবিক বিষয় মনে হতো। বাট এখন তো যে কেউ একটা মানুষকে, দায়িত্বশীল ব্যক্তিকে প্রশ্ন করতে পারে। বিশেষ করে 24শে জুলাই গণ অভ্যুত্থান সাধারণ মানুষের মাঝে সেই শক্তি এবং সাহসের সঞ্চার করেছে। তো এই যে মানুষের একটা প্রত্যাশা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে তার নাগরিক মর্যাদা, তার অধিকার সুরক্ষিত থাকবে, এবং বিগত সরকারের যেই জায়গাগুলোতে আমরা সমালোচনা করেছি, এই যে প্রথমে আপনি হেডলাইনে জ্বালানির চ্যালেঞ্জের কথা বললেন, বিদ্যুৎ জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে, স্থানীয় সরকারে বিভিন্ন প্রকল্প নিয়ে যে লুটপাট হয়েছে, রডের বদলে বাঁশ, এই যে উন্নয়নের চিত্র, এগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি। এখন তো আমরা দায়িত্বে আছি, সো আমরা এগুলো কতটুকু করতে পারতেছি এটা নিয়ে তো মানুষের দৃষ্টিভঙ্গি আছে, এবং আমাদের নিজেদেরও একটা ইন্টারনাল তো প্রেশার আমরা ফিল করি। সেই জায়গা থেকে অবশ্যই আমরা মনে করি গণঅভ্যুত্থান পর প্রেশার ফিল করছেন। যেমন হচ্ছে এখানে ধরেন আমার জায়গা থেকে, আমার মিনিস্ট্রি যদি আমি বলি, যে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে আমরা বলেছি যে বিদেশে আমরা 1 কোটি জনশক্তির আমরা কর্ম ব্যবস্থা করব, এবং সেটা হচ্ছে দক্ষ জনশক্তি। এখনকার যে প্রযুক্তির ডেভেলপমেন্ট, সেখানে বেসিক আসলে প্রযুক্তির সাথে পরিচিত না হলে এখন মানুষ ছোটখাটো কাজও পাচ্ছে না। ধরেন আপনার অফিসের, সে ফর এক্সাম্পল একজন আপনি ক্লিনার নিবেন, এখন তো ক্লিনিংয়েও বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আসলে ক্লিনিং করা হয়। তো এগুলো অপারেশনাল নলেজ যদি না থাকে, তাহলে তো আপনি এই ক্লিনিং এর চাকরিও একজনে পাচ্ছেন না। এটা এক্সাম্পল বললাম। তারপরে আমরা যদি দেখি যে ধরেন মিডল ইস্টে আমাদের অনেক ইমাম মুয়াজ্জিন তারা যায়, তো এখন সবকিছুতে প্রযুক্তির যে ইউজ, সেখানে যদি তাদের এই নলেজ না থাকে, তাহলে তো তাদের আমরা ওখানে কাজের ব্যবস্থা করে দিতে পারবো না। তাহলে আমাদের সেই বিশ্ব বাজার সাথে তাল মিলিয়ে এখানে একটা জনশক্তি তৈরি করা, এটা আমার একটা দায়িত্ব। ঠিক আছে, আমি তো এটা নিয়ে চিন্তা করছি, আমার লিমিটেড রিসোর্সে আমি কতটুকু পারতেছি, কিংবা আমাদের যে টার্গেট 1 কোটি লোক পাঠানো, তার মধ্যে এখন অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর 10-11 লাখ লোক যায়। তো আমাদের টার্গেট ছিল সরকার প্রথম বছর আমরা 15 লাখ লোক পাঠাবো। আমাদের এই শ্রমবাজার বা প্রবাসীদের গন্তব্য, সেখানে প্রায় 75-80% হচ্ছে মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের ফলে এটা তো লুকোচুরির কিছু নাই, লোক যাওয়াটা হচ্ছে
অনেকখানি কমে গেছে, এবং সেটা বলছেন যে অন্তত আপনার 40% কমে গেছে লোক যাওয়াটা বিগত দিনের তুলনায়। তাহলে এটা আমরা কিভাবে মেক আপ করবো, আমার তো একটা চিন্তা ভাবনা আছে। ঠিক একইভাবে প্রত্যেক মন্ত্রণালয়ের যারা মন্ত্রী আছেন, দায়িত্বশীল প্রতিমন্ত্রী আছেন, আমার মনে হয় প্রত্যেকেই কিন্তু এটা মনে করেন যে প্রধানমন্ত্রীও তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে কে কতটুকু সমস্যা সমাধান করতে পারছে এবং প্রো পিপল হওয়ার চেষ্টা বা হচ্ছে। আমার হাতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, একদম ছোট ছোট করে আমি একটু যদি বলি। আপনি বলছেন যে 1 কোটি জনশক্তি রপ্তানির ব্যবস্থা করবেন, তাদের কাজের ব্যবস্থা করবেন, সেটা আসলে কিভাবে করবেন, কোন কোন দেশকে আপনারা টার্গেট করেছেন যদি এখনকার বিদ্যমান বাজারে তো যেটা আমি বলেছি যে মিডল ইস্টে আমাদের লোকজন বেশি যায়, প্রায় সেটা 75 to 80%। তো মিডল ইস্টের বাইরে আমরা এখন বিকেন্দ্রীকরণের কথা ভাবছি, বিশেষ করে ইউরোপে এই পিপলের সংখ্যা এখন বাড়ছে, সামনে আরো বাড়বে। আর আমাদের যে 2040 সাল পর্যন্ত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে সুবিধা এই তরুণ জনগোষ্ঠীকে, আমরা হচ্ছে যে এই সুবিধাটা কাজে লাগাতে ইউরোপে আমাদের একটা দক্ষ জনশক্তি সেখানে কিভাবে আপনার কাজের ব্যবস্থা করা যায় বা পাঠানো যায়। ইউরোপের ক্ষেত্রে আমাদের বড় একটা সমস্যা হচ্ছে কিছু কিছু দেশে আমাদের যারা অবৈধভাবে যাচ্ছে কিংবা ধরেন যাচ্ছে এক দেশে পরে আরেক দেশে শিফট করতেছে, এইটা হচ্ছে ইউরোপিয়ানরা হচ্ছে আপত্তি জানাচ্ছে বারবার যে তোমাদের দেশের লোকেরা এখানে ইলিগাল ভাবে আসতেছে, অ্যাসাইলাম সিক করতেছে, সুতরাং তোমরা এটা নিরসন করো, তাহলে বৈধভাবে আমরা কাজের সুযোগ তৈরি করে দেব। যেমন আমি আসতে আসতে আমি আপনার গ্রিস থেকে একটা চিঠি পেয়েছি, যেটা আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল এসেছে। তারা ওইভাবে বলেছে যে তারা আমাদের ইলিগাল মাইগ্রেশন নিয়ে কাজ করতে চায় এবং একই সাথে ওখানে যে বৈধভাবে আমাদের দেশের লোকের কাজ করার সুযোগ আছে সেটা নিয়ে আলোচনা করতে চায়। সেখানে আমাকে আমাদের মন্ত্রী আমাদের সচিবকে ইনভাইট করেছে। তো ইউরোপে আমরাও চেষ্টা করতেছি, ইতালিতে যেমন এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আমাদের অনেক লোক যায় অবৈধভাবে, আবার ইতালি বৈধভাবেও আমরা যেটা তথ্য আছে যে 2035 সাল নাগাদ কেবল ইটালিতেই আপনার 5 লক্ষ লোক চাইলে আমরা পাঠাতে পারবো। তাহলে সেটার জন্য তো আমরা আপনার ওদের চাহিদা তৈরি হবে 4.5 মিলিয়ন লোকের, ইটালিতে চাহিদা তৈরি হবে সেখানে। তাহলে আমরা একটা বড় বাজার আমরা ধরতে পারবো। তাহলে তার জন্য তো ওদের যে নিয়ম কানুন সেই লাইনে তো আমাদের পার্সু করা লাগবে। ইউরোপের বাইরে এশিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে জাপানের ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা এমইউ হয়েছে 1 লক্ষ লোক যাওয়ার। জাপান এখন টেস্ট কেস হিসেবে অল্প অল্প লোককে সুযোগ দিচ্ছে, সেটাকে আরো লার্জ স্কেলে পাঠানোর জন্য আমরা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, 10 লক্ষ টাকা ছাত্রদেরকে লোন সুবিধা সহ এশিয়ার আরো কিছু দেশে, যেমন আমাদের কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধের ফলে কম্বোডিয়ার অনেক লোক থাইল্যান্ড ত্যাগ করেছে, ওইখানে আমরা একটা আলাপ করেছিলাম যে এখানে আমাদের অনেক লোকজন যেতে পারে। সাউথ কোরিয়াতে আমাদের সিজনাল ওয়ার্কার যায় প্রতি বছর, নাম্বারটা আগের চেয়ে বাড়তেছে। এরকমভাবে আমরা মিডল ইস্টের বাইরেও আরো কিছু শ্রমবাজার অনুসন্ধানের চেষ্টা করতেছি আমরা, এবং অনেক জায়গায় সফলের দ্বার প্রান্তেও আছি। জি, আমি অবৈধভাবে যে যাচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমি একটু সমস্যার কথাও বলি যে হঠাৎ করে গত সপ্তাহে আমরা লক্ষ্য করেছি যে দুবাইতে হঠাৎ করে ভিসা ক্যান্সেল হচ্ছে, প্রবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এটি আসলে কেন হলো বা সমস্যার সমাধানে আপনারা কি উদ্যোগ নিয়েছেন কিনা? এখন আমি তো একেবারেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আসলে ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে এই জায়গায় আজকের এই জায়গায় এসেছি, কাজে আমি তো অলওয়েজ মানুষের প্রতি একটা ফিলিং আছে, দায়বদ্ধতা আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ কিংবা একটা শ্রেণীর মানুষ সত্য কথা মেনে নিতে পারে না। তাদের ধারণা বা তাদের প্রত্যাশা সবসময় রাজনীতিবিদরা, দায়িত্বশীলরা পপুলার লাইনে হাঁটবে। ধরেন ইউএইর সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের এখান থেকে ইউএই কি কি ক্রয় করতেছে বা কি নিচ্ছে, বাণিজ্য কি, আর আমাদের তাদের সাথে সম্পর্ক কি। আমাদের ওই যে বলছি যে শ্রম বাজার বড় একটা অংশ, এবং এখন তো ব্যবসায়ী অনেকে দুবাই ভিত্তিক আপনার কাজ করতেছে। তো এখন আমরা যদি ওদের আইন কানুন কিছু ক্ষেত্রে না মানি, তাহলে তো ওরা আমাদের বিরুদ্ধে কিছু শক্ত পদক্ষেপ নিবে। এখন আমরা সরকার পক্ষ থেকে তাদেরকে কনভিন্স করি, আলাপ করি, কিন্তু আমরা তো তাদেরকে খুব বেশি প্রেশার দিতে পারি না। কারণ সে যদি বলে যে তোমার দেশের লোক তুমি নিয়ে যাও, তখন আমি কি করব? আমি কি বলতে পারবো যে আমার দেশেও যেগুলো আছে তুমিও সেগুলো নিয়ে যাও? এই কথা বললাম এই কারণে যে ইউএইতে এই যে হঠাৎ করে ভিসা ক্যান্সেল হওয়া কিংবা এর আগে থেকে ভিসা ট্রান্সফার কিংবা ভিসা নবায়ন না হওয়া, এই জটিলতাটা আছে। এবং এটি কেন হচ্ছে আমরা প্রায় আই থিঙ্ক আমরা আসলে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশেষ করে এই গত 3 মাস ধরে এই বিষয়টি নিয়ে একটু আমরা আলাপ আলোচনা করে এটা একটা সমাধানের চেষ্টা করতেছি।
সত্যিকার অর্থে ইনফরমালি কিংবা ফর্মালি আমরা কিছু বিষয় ফর্মালি আমরা জানতে চেয়েছি যে আমাদের নাগরিকদের অভিযোগ ছিল যে এরকম অনেকের ভিসা ক্যান্সেল হয়েছে, সেটা ইনসাইড ইউএই এবং আউটসাইড ইউএই, বিশেষ করে অনেকে বাংলাদেশ থেকে এয়ারপোর্টে গেছে, আমাদের মন্ত্রণালয় গেছে, এরকমের 10-12 জন এয়ারপোর্টে যেয়ে শুনে যে তার ভিসা ক্যান্সেল। সেখানে কিছুটা তাদের মানে আমরা ইনফর্মাল সোর্স থেকে আসলে যেটা পেয়েছি সেটা আমি একটু শেয়ার করতে চাই। কথাটা শুনতে অনেকের একটু অন্যরকম মনে হলো, আবার আমরা এটা শুনে আবার অনেকে গালি দিবে যে এটা সে কোত্থেকে বললো, কিন্তু বাস্তবতা এটা যে আমাদের বিশেষ করে মিডল ইস্টের যুদ্ধের ক্ষেত্রে আরব দেশগুলো তো আপনারা জানেন কিছু কিছু কাজের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা বা রেস্ট্রিকশন দিয়ে রাখে, সেটা যদি না মানে তাহলে সেই বিষয়ে তাদের একটা পর্যবেক্ষণ থাকে। বিশেষ করে যুদ্ধের বিভিন্ন ভিডিও পোস্ট করা, বিশেষ করে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করা, এরকম কিছু অভিযোগেও আবার মিসাইল ধরেন মারছে, সেটার অনেকে ভিডিও করে ফেসবুকে আপলোড করছে, এরকম কিছু বিষয় কিন্তু ওরা এআই দিয়ে মানে ফাইন্ড আউট করেছে। এই কারণেও কিছু লোককে তারা ডিপোর্ট করার বোধহয় মানে আসলে সিদ্ধান্ত নিয়েছে, কিছু লোকের ভিসা ক্যান্সেল করে দিয়েছে। কারণ একটা জিনিস আপনি চিন্তা করেন, ভিসা ক্যান্সেল, কিন্তু আমি ভুক্তভোগী হচ্ছি, কিন্তু যারা ক্যান্সেল করতেছে মাস্ট বি কোনো না কোনো রিজন কিন্তু আছে। তো সেদিক থেকে আমি যেটা যুদ্ধের সময় আমরা বলেছিলাম যে যেই দেশে আছেন সেই দেশের আইন কানুন মেনে চলেন। আমাদের কিন্তু সৌদিতে, আপনার সৌদিতে, কুয়েতে এবং আরো এক জায়গায় এরকম কয়েকজন অ্যারেস্ট হয়েছিল এই ভিডিও পোস্টের কারণে। তাহলে এই আমরা যেটা জানতে পারছি যে কয়েকজনের ভিসা ক্যান্সেল, এই রকমের কিছু ইস্যু আছে। তবে তারপরেও যাদের যদি অনাকাঙ্ক্ষিতভাবে বিনা কারণে যদি ক্যান্সেল হয়, এইটুকু আমরা বলতে পারি তাদের ভিসা আমরা এনশিওর করতে পারবো। বাট যদি কোনো রিজনে তারা ক্যান্সেল করে যেটা ওই দেশের ল অ্যান্ড অর্ডারের সাথে যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও কিছু করতে পারবো। একদম ক্লিয়ার। আপনি ইউরোপে বৈধভাবে জনশক্তি রপ্তানির কথা বলছেন, সেক্ষেত্রে খুব বড় পরিসর আমরা কেন পারছি না? সেক্ষেত্রে কি দক্ষ জনশক্তির কারণ কিনা, আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারছি কিনা, বা আপনাদের সরকারের সেই উদ্যোগ নিচ্ছেন কিনা? আমি এই প্রশ্নটি রেখে একটু বিরতি যেতে চাই। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবা নিবেদিত দেশাম্প্রতিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবা নিবেদিত দেশাম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি। আমরা আবারও যেতে চাই তার কাছে। আপনার কাছে প্রশ্ন ছিল যে দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে আপনাদের যে ট্রেনিং স্কুলগুলো রয়েছে সেগুলো কি আরো বাড়াবেন কিনা, কিংবা ইউরোপ সহ বিভিন্ন উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোতে দক্ষ জনশক্তি তৈরিতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? প্রকৃততে এই সরকার টেকনিক্যাল এডুকেশনের উপরে ইম্পর্টেন্স দিচ্ছে। যেমন শিক্ষায় এবার সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে, দ্বিতীয় বাজেট হচ্ছে স্বাস্থ্যে, আর শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষায় বেশি একটু গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 110টা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যার মধ্যে 104টা জেনারেল আর 6টা মেরিন। এর মধ্যে প্রকৃত অর্থে যে বিভাগীয় শহরগুলো কিংবা প্রবাসী অধ্যুষিত এলাকা, ধরেন কুমিল্লা, ফরিদপুর, চিটাগং, এই সমস্ত অঞ্চলের টিটিসিগুলোতে অনেক প্রশিক্ষণার্থী পাওয়া যায় যারা ট্রেনিং নিতে ইন্টারেস্ট। বাট জেলার বাইরে উপজেলা পর্যায়ে ট্রেনিং সেন্টার থাকলেও সব উপজেলায় কিন্তু সব ধরনের ট্রেনিং এর আগ্রহী লোকজনও পাওয়া যায় না। শহরে আবার একটা পদের জায়গায় 6 জনও পরীক্ষা দেয় ভর্তি হওয়ার জন্য, কারণ মানুষের তো শহরমুখে একটা চাপ আছে। তারপরেও বর্তমান সরকার যে উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর কথা নির্বাচনী ইশতেহারে বলেছে, সেটাকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা উপজেলাতেই পর্যায়ক্রমে এই মন্ত্রণালয়ের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আমরা চালু করব। আর যে সমস্ত মন্ত্রণালয়, প্রায় আপনার 22টা মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, যেমন ধরেন যুব ক্রীড়া মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, এরকমের বিভিন্ন মন্ত্রণালয়। তার মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো, সেখানের একটা অবকাঠামো থাকে, টিচার থাকে, ইকুইপমেন্টস থাকে প্র্যাকটিক্যাল করার জন্য। সেক্ষেত্রে এই মন্ত্রণালয়ের ট্রেনিংটা আমি মনে করি বেশি সময় উপযোগী। এবং এই মন্ত্রণালয় থেকে যারা ট্রেনিং নিচ্ছে তারা শুধু দেশের বাইরে না, দেশেও অনেকের ভালো ভালো ক্ষেত্রে, যেমন সিরামিক্সের কিংবা কিছু ক্ষেত্রে আপনার এই মেশিনের যন্ত্রপাতি বানানোর ক্ষেত্রে
আপনার দেশেও তাদের কর্মসংস্থান হচ্ছে। আর বিদেশ তো আমাদের একটা টার্গেটই, কিন্তু বিদেশের জন্য লোক প্রস্তুত করতে গিয়ে আমরা দেখেছি এই সমস্ত লোকের দেশে একটা ভালো ডিমান্ড। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান যারা কাজ করছে এই ক্ষেত্রে, যেমন ধরেন ব্র্যাক করতেছে, ইউসেপ করতেছে, টিএমএসএস আছে, এসওএস আছে, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে বেসরকারি প্রতিষ্ঠান, বাট তাদেরও অবকাঠামো এরকম ভালো আছে। প্লাস হচ্ছে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো যারা বাইরে লোক পাঠায়, তাদেরও অনেকের বিশাল ট্রেনিং সেন্টার আছে। সো বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেই ট্রেনিংগুলো প্রয়োজন তার অনেকাংশে এখানে হয়, আবার কিছু ট্রেনিং এখানে হয় সেটা ফিউ পিপল, নাম্বার খুব কম। সেই সমস্ত ট্রেডগুলোতে কোর্স বা প্রশিক্ষণের সংখ্যাটা বাড়ানো দরকার। পাশাপাশি এখন ধরেন বিশেষ করে আমরা যদি ধরি যে ৮-১০ বছরে প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের ফলে কর্মক্ষেত্রেও যে ধরনের পরিবর্তন আসছে, ধরুন আপনার এই মিডিয়ার কথাই ধরেন, এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যে ইম্পর্টেন্স আছে এটা কিন্তু ১০ বছর আগে এটা তৈরি হয় নাই। সুতরাং আপনারা এখনকার পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য যারা ভিডিও এডিটিং কিংবা ডিজিটাল এই সাংবাদিকতা বুঝে সে সমস্ত লোকের চাহিদা তৈরি হচ্ছে। ঠিক এইভাবে এখনকার এই প্রেক্ষাপট মাথায় রেখে যে সমস্ত দেশে যে ধরনের লোকের চাহিদা হচ্ছে, ওইভাবে আমরা লোকজন তৈরি করে, আমরা প্রশিক্ষিত করে তাদের একটা ডেটাবেস তালিকা তৈরি করার আমরা উদ্যোগ নিয়েছি, যেটা আমাদের একটা সব সিস্টেম ওইপি, ওভারসিজ এমপ্লয়মেন্ট সিস্টেম, সেখানে আপলোড করা থাকবে। ধরেন কোনো দেশের সাথে আমার আলাপ আলোচনা হলো, সে আমাকে বললো যে আমরা ১০০ জন নার্স নেব, ৫০ জন ডক্টর নেব, তার একটা ডেটাবেস আমার কাছে থাকবে। ডক্টর নার্স এটা তো প্রতি বছর বের হচ্ছে, ইঞ্জিনিয়ার, এটার জন্য তো আলাদা ট্রেনিং এর প্রয়োজন হয় না। বাট আদার সেক্টরে কেউ বলো শিপ বিল্ডিং এ তার ধরেন ১০০০ ওয়ার্কার দরকার, এগ্রিকালচার সেক্টরে তার ৫০০০ ওয়ার্কার দরকার, যেটা আমাদের সাউথ কোরিয়া নেয়। সো ওদের এগ্রিকালচারটা কিরকম, ওদের যেমন শৈবাল সংগ্রহ সমুদ্র থেকে, কিংবা উঁচু পাহাড়ে উঠে আপনার চায়ের সহ ফার্ম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা, ওই ধরনের স্কিল আছে, ওই ধরনের অভিজ্ঞতা আছে, এই সমস্ত লোকের একটা ডেটাবেস থাকবে। এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই কাজ চলছে, এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা একটা পার্টনারশিপেও কয়েকটা টিটিসিতে এই প্রোগ্রামগুলো চলছে, ওদের চাহিদা অনুযায়ী লোক তৈরির। জি, ধন্যবাদ। আমি একটু যদি বলি যে 2025-26 অর্থ বছরে বাংলাদেশে মোট রেকর্ড 35.5 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যেটি তার আগের বছরের তুলনায় 17% বেশি। এই রেমিটেন্স যোদ্ধা যারা, বিশেষ করে যদি মিডল ইস্টের কথা বলি, সেখানে আমাদের নারীরা যায়, তারা সেখানে নির্যাতিত হয়, এবং মানে অসংখ্য নারী আছে যারা নির্যাতিত হয়। এদের ক্ষেত্রে আসলে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? এবং অনেকে বিক্রি হয়ে যায়, আমরা এমন খবরও দেখি মিডল ইস্টে। আমি যেটা বরাবরই বলেছি, ধরেন এখানে আমার তো এখানে এই প্রতিমন্ত্রী হিসেবে আছি, অন্য অনেকে মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, অনেক শিল্পপতি আছে যে ১,০০০ কোটি টাকার মালিক, কিন্তু সে একটা এমপি হওয়ার জন্য চেষ্টা করে। যেটা দেখেছেন শেখ হাসিনার ২৪-এর নির্বাচনের আগে বসুন্ধরা গ্রুপের সোবান সাহেব সহ তারা কিন্তু রূপগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়েছে। তো অনেকে এমপি মন্ত্রী হওয়ার জন্য খুব আগ্রহী একটা পর্যায়ের পরে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে এটা খুব এনজয় করার মতো কোনো কাজ না, বরঞ্চ আমি ছাত্রদের দাবি থেকে দাবি নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকের জায়গায় এসেছি, অনেক নির্যাতিত হয়েছি। আমি পাবলিকের পালসটা বুঝি, তাদের দুঃখ কষ্টটা বুঝি, আমি সেই অনুযায়ী কাজ করতে চাই। প্র্যাকটিক্যাল জায়গা থেকে কিছু কথা বললে মানুষ অপছন্দ করে, রিয়াকশন দেখায়। সেই কারণে আর কি অনেক ক্ষেত্রে বলে যে পদে থাকলে একটু হিসাব নিকাশ করে বলতে হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, যেটা সত্য সেটাই অকপটে বলা দরকার। গৃহকর্মী যারা যাচ্ছে, বিশেষ করে হাউসকিপিংয়ে আমাদের এখানে, বিশেষ করে মিডল ইস্টের আপনার ধরেন এই দুটো দেশে আপনার বিশেষ করে এই মানে নারীরা নির্যাতিত হচ্ছে, এই ঘটনাগুলো অনেকদিন ধরে শোনা যেত। এখন আমি মনে করি নাম্বারটা অনেক কমছে, কারণ হচ্ছে মন্ত্রণালয়ের তৎপরতা আছে। আমরা ইতিমধ্যে সৌদি, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, মালয়েশিয়া সহ এরকম যে সমস্ত দেশে আমাদের লোকেরা বেশি যায় কাজ করার উদ্দেশ্যে, ওইরকম 12টা দেশের সাথে, 12টা দেশের আইনি প্রতিষ্ঠান, আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে যে আমাদের লোকেরা যদি ভুক্তভোগী হয়, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তাদের লিগ্যাল প্রোটেকশন, ক্ষতিপূরণ আমরা চাইতে পারবো। এখন সৌদিতে যদি আমাদের একজন নারী কর্মী কোথাও যদি নির্যাতিত হয়, তাহলে সেটার জন্য সৌদির আইনে আমরা বিচার চাইতে পারবো, ক্ষতিপূরণ চাইতে পারবো। এই এমইউ হয়েছে, এখন একটু তুলনামূলকভাবে কম। কিন্তু বিপরীত দিকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের দেশেও যারা গৃহকর্মী বা হাউসকিপিং এ কাজ করে, তাদের আমরা দেখি যে সচিবের বাসা থেকে এই যে ছোট বাচ্চার কি আপনার হাত
আপনার পিটিয়ে ফুলিয়ে ফেলেছে, হাত ভেঙে ফেলেছে, ঝাঁপ দিয়েছে, এই ধরনের ঘটনা দেশেও কিন্তু দেখি, কারণ ভালো মন্দ মিলিয়ে তো আমাদের সমাজ। তো বিদেশেরটা যেইভাবে মানে আলোচনা আসে, আমার কাছে অত এখনকার সময়ে ওই ধরনের নেগেটিভ রিপোর্ট খুব বেশি মনে হচ্ছে না। এটা আমি শেয়ার করে রাখলাম, কারণ আগে একটা নেগেটিভ মার্কেটিং করলে তো মানুষ আগে ভীত সন্তুষ্ট হয়, এখন অনেক কমছে। কারণ এখানে আইলো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনও এই সমস্ত রাইটস বিষয়ে বিভিন্ন দেশকে তাগিদ দিয়ে আসছে, তাদেরকে প্রশ্ন তুলে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বিষয় আছে। সেই দিক থেকে এখন এই প্রবণতাটা আগে যেভাবে গণহারে ছিল এখন অনেক কমছে, কিন্তু বন্ধ হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু অনেক কমছে এই জায়গা থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে মানব পাচার হচ্ছে, দীর্ঘদিন ধরে মানুষ ঝুঁকিপূর্ণ পথে যাচ্ছে, নৌকায় করে ভেসে ভেসে যাচ্ছে, এগুলো আসলে কিভাবে রোধ করবে? এটা দীর্ঘদিনের কিন্তু সমস্যা। কোনো পদক্ষেপ কি আছে আপনাদের? একদিকে অদম্য সাহসী বাংলাদেশিরা জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিষ্ঠিত হতে চায়, একটু ভালো থাকতে চায়। তো যারা আন্দামান হয়ে মালয়েশিয়া যেতে চায় কিংবা ভূমধ্যসাগর হয়ে আপনার ইতালি, গ্রিস, ইউরোপে যেতে চায়, তাদের এই বিষয়টাও বিবেচনা করার দরকার যে এই পথে গেলে তাদের মৃত্যুর ঝুঁকি থাকে। আর এই পথে যদি নাও যায়, সে যদি দেশেও থাকে, সে অ্যাটলিস্ট না খেয়ে মারা যাবে না। তো তাহলে কেন আমি টাকা পয়সা খরচ করে এই মৃত্যুর দিকে আমি এগিয়ে যাব? কারণ ইতালিতে কিংবা গ্রিসে কিংবা ইউরোপে এই অবৈধ রুট ব্যবহার করে যারা যায়, তাদের কিন্তু প্রত্যেকের কম হইলেও আপনার 15 থেকে 16, 17, 20 লাখ টাকা পর্যন্ত খরচ যায়। 20 লাখ টাকা করে খরচ করে আপনি যাচ্ছেন, তার পরিণতি কি হচ্ছে? অনেকে ট্রলার ডুবি। এটা একটা প্যাথেটিক বিষয়। যেই ট্রলারগুলো যায় আপনার এই সমুদ্র তীর থেকে, ট্রলারের ওরা এমন সিস্টেম করে যে আপনার 3 ভাগের 2 ভাগ পথ যাবেন, তারপর তেল শেষ। আর ট্রলার বলতে কি, এই যে মুখ দিয়ে হাওয়া দিয়ে যে ফুলায়, ওই আপনার নৌকার মতো ওইগুলা। তো অনেক সময় ডুবে যায়, অনেক সময় যে মাঝপথে যে আপনার তেল শেষ হয়ে যায়, কারণ ওরা তো এগুলা সব অবৈধভাবে করে, কোনো কিছু ম্যানেজ করতে পারে না। প্লাস হচ্ছে আবার ধরা পড়লে আপনার কোস্টগার্ড, সেটা গ্রিস কিংবা ইতালিতে, তারা ডাইরেক্ট ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। অনেক মানুষকে কিন্তু আমরা ব্যাক আনতেছি। এই 15-16 লাখ টাকা খরচ করে এইভাবে যাওয়ার তো আসলে আমি কোনো মানে দেখি না। কিংবা আন্দামান হয়ে যারা বাংলাদেশ থেকে যারা পাঠায় যে চক্রগুলোকে ধরবেন কিনা? রাইট। আরেকটা আমি একটু বলি তাহলে প্রাসঙ্গিক, ওই যে মালয়েশিয়া, থাইল্যান্ডে যারা যায়, থাইল্যান্ডে আপনার মনে আছে সম্ভবত 2015 সালের দিকে একবার থাইল্যান্ডে গণকবরের সন্ধান পাওয়া গেছিল। বাংলাদেশে প্রথম আলোর মতো পত্রিকা, সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছিল। ধারণা করা হয়েছিল যে তারা মালয়েশিয়া যাওয়ার পথে এই ঘটনাটি ঘটতে পারে। এই মালয়েশিয়া দেশ থেকে বৈধভাবেই যাওয়ার অনেক সুযোগ আছে, যেতে খরচও কম হয়, কেন আমি অবৈধভাবে যাব? এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে যারা প্রলোভন দিচ্ছে, এদেরকে যারা ফাঁদে ফেলতেছে, প্রতারণা করতেছে, তাদেরকে ঠেকানোর জন্য রাষ্ট্র কি করছে? সেক্ষেত্রে আমরা এতদিন আগেকার সরকার যেভাবে যা করেছে সেটা তো আমি বলবো না, আমরা যেটা করছি সেটা আপনাকে আমরা বলতে পারি। আমরা প্রশাসনের সাথে, ডিবি পুলিশের সাথে মিটিং করে এই বিষয়ে নির্দেশনা দিয়েছি যে সোশ্যাল মিডিয়াতে চটকদার বিজ্ঞাপন দেয় যে এই 10 লাখ টাকা খরচ করে ইউরোপ যাবেন, 1 লাখ টাকা বেতন পাবেন, সুখে থাকবেন, এই প্রলোভনে মানুষকে বিভ্রান্ত করে এই ব্ল্যাক পথে নিচ্ছে। সার্বিয়াতে নেওয়ার কথা বলে আপনার লাখ লাখ টাকা মানুষের হাতিয়ে নিচ্ছে। তো যারা এই চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, এই বিজ্ঞাপনটা কিন্তু প্রবাসী অভিবাসী আইনে এটা কিন্তু একটা অন্যায়। কারণ হচ্ছে আপনি বিজ্ঞাপন দেওয়ার আগে আপনি যে একটা লিগাল ডিমান্ড এনেছেন ওই দেশ থেকে, যে আপনারা তো কর্মী যাবে, আপনারা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে তারপরে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন, টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারবেন। উইদাউট অ্যাটাস্টেশন আপনি বিজ্ঞাপন দিতে পারেন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো সোশ্যাল মিডিয়ায় যারা এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত নজরদারি এবং পদক্ষেপ অব্যাহত আছে। বিএমইটিতে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে এই সমস্ত প্রতারক চক্রের আপনার গোড়া বের করার জন্য এবং প্রতারক চক্রকে ধরার জন্য। এবং এটার বাস্তবতা হচ্ছে যে এইখানের পাশাপাশি ওই সমস্ত দেশের সাথে, এটা একটা ইন্টারন্যাশনাল নেক্সাস থাকে, ওই সমস্ত আমাদের কাউন্টার পার্টের সাথেও আলাপ আলোচনা হয় যে ওখানে যেন তারাও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যারা এই প্রতারক চক্রের সাথে জড়িত। এবং আমরা একটু বার্গেনিংও করি যে দেখো তোমরা বৈধভাবে একটু সুযোগ না দাও, আমাদের লোক এই পথে একটু যেতে চায়, তোমরা একটু বৈধভাবেও সুযোগ দাও। তো সেক্ষেত্রে তারা কিন্তু এগ্রি হচ্ছে যে বৈধভাবেও সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। কাজে আমি এটা খুব বিনয়ের সাথে অনুরোধ করব, প্রথমত হচ্ছে জীবনের ঝুঁকি, দ্বিতীয়ত হচ্ছে অবৈধভাবে কয়জন যায়, ধরুন অল্প কিছু লোক যায়, কিন্তু বৈধভাবে তার চেয়ে অনেক যেতে পারে, সেই সুযোগটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এতে দেশও ক্ষতিগ্রস্ত হয় এবং ওই দেশে
আমাদের রেপুটেশনও নষ্ট হয়। সুতরাং আপনি ব্যক্তি যখন একটা দেশে যাচ্ছেন, তো আর ব্যক্তি যাচ্ছেন না, একটা জাতি একটা সমাজকে প্রতিনিধিত্ব করতেছেন। সুতরাং আপনার সেই আত্মমর্যাদার সম্পন্নভাবেই আপনার যেতে হবে, আত্মমর্যাদা উঁচু করে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতারিত হন, বিদেশ যাওয়ার নাম করে তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। হ্যাঁ, এটি একটি দীর্ঘদিনের সমস্যা। আসলে এই সমস্যা থেকে আসলে মুক্তি কবে পাবে? আমি একটু বিরতি থেকে এসে এসব প্রশ্ন উত্তর নিতে চাই। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সম্প্রতি নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন নুরুল হক নূর এমপি। আমি একটু আবারও যেতে চাই তার কাছে। জনাব নুরুল হক নূর, মাননীয় প্রতিমন্ত্রী, জনশক্তি রপ্তানিতে আমরা দেখেছি যে দেশে বিগত সরকারের সময় একটি বড় ধরনের সিন্ডিকেট ছিল, যার কারণে আসলে বারবার খবরের শিরোনাম হয়েছে। মালয়েশিয়ায় শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়লো। এবারও আমরা দেখেছি 49টি রিক্রুটিং লাইসেন্স আপনারা বাতিল করেছেন। সেই সিন্ডিকেটকে আপনারা ভাঙতে পেরেছেন? এখন পর্যন্ত মালয়েশিয়ার সাথে আমাদের যতটুকু দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, এই আপনার 3বার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব বাহাদি আমিন এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সফর করেছেন। মাঝখানে প্রধানমন্ত্রীর সাথেও সফর করেছেন, এখনো তারা মালয়েশিয়াতে আছেন। মূলত আমাদের বাংলাদেশিদের যে দ্বিতীয় গন্তব্যের পছন্দের জায়গা, এই মালয়েশিয়ার বাজারটা 2024 সালের পর থেকে বন্ধ আছে। এইটা ওপেন করার জন্য সেখানে বেশ কিছু জটিলতা ছিল। আপনি যেমনটি বলেছিলেন যে বিগত দিনে এখানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ এখানে সিন্ডিকেট করে মানুষের গলা কেটে আসলে কার্যত টাকা নিয়েছিল। সো এইবার যেন ওটা না হয় এবং আমরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ায় কম খরচে আমাদের প্রবাসীদের যাওয়ার ব্যবস্থা করতে পারি, সেই জন্যই একটু সময় লাগছে। আশা করি যে আগামী মাসে মালয়েশিয়ার যাওয়ার সুযোগ তৈরি হবে এবং সেটা বিগত দিনের তুলনায় অনেক কম খরচে, এটা স্বচ্ছ প্রক্রিয়ায়। বিগত দিনে যারা সিন্ডিকেটের সাথে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছিল, আদালতে চার্জশিটও বোধহয় গৃহীত হয়েছে। সেই কারণে 49টি প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। আরও কয়েকজন যারা আপনার নিয়ম নীতি মেনে লোক পাঠাতে পারে নাই, যেমন 3 বছরে আপনি যদি রিক্রুটিং এজেন্সি হয়ে থাকেন 100 লোক পাঠানোটা বিধান আছে, যারা পারে নাই কিংবা যাদের একটা সিকিউরিটি মানি জমা দেওয়ার কথা ছিল সেটাও তারা দেয় নাই, এই ধরনের কারণে অনেকের লাইসেন্স বাতিল করা হয়েছে। সেই দিক থেকে আপনার এখন বোধহয় আই থিঙ্ক 2800 লাইসেন্সের মতো আছে, যার মধ্যে লোক পাঠানোর ক্ষেত্রে বা নিয়মিত কার্যক্রমে দেখা যায় হয়তো আমার জানা 4 থেকে 500 লাইসেন্স আছে। আর হচ্ছে যে একজনই 3-4টা করে নিয়ে রাখছে। তো এইখানে আমরা একটু কাজ করতে চাই যে যারা কাজ করছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে একটা গ্রেডিং করতে চাই। কারণ এতগুলো লাইসেন্স যখন একটা এমবেসিকে আমরা সাজেস্ট করি, ও তো অবাক হয়ে যায় এতগুলোর মধ্যে কোনটাকেও গুড বেটার বেস্ট হিসেবে চয়েস করবে। জি, তার মানে মালয়েশিয়াতে আগামী মাস থেকে জনশক্তি রপ্তানি হচ্ছে? হ্যাঁ, আগামী মাস থেকে আমরা আশা করছি যে আগামী মাস থেকে লোকজনের যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। জি, আরেকটি বিষয় হচ্ছে যে সিন্ডিকেটের কথা বলছি, যে সিন্ডিকেট এবার আর কোনো সিন্ডিকেট থাকতেছে না, এবার ওপেন টু অল। এবং বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় মালয়েশিয়াতে 423 জনের একটা তালিকা পাঠানো হয়েছিল কিছু শর্তের ভিত্তিতে। ওইটা যেহেতু মালয়েশিয়ার কাছে আছে, সো ওরা হয়তো ওই তালিকাটাই অ্যাকসেপ্ট করবে। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই এবার একটু। আপনি তো ছাত্র আন্দোলনে নির্যাতিত ছাত্রনেতা থেকে গণ অধিকার আহ্বায়ক হলেন এবং রাজপথ থেকে সংসদে মন্ত্রী হিসেবে, প্রতিমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। অল্প সময়ের এই যাত্রা আসলে কোনটাকে বেশি উপভোগ করেন? আমার কাছে মনে হয়েছিল রাজপথের আন্দোলন, সংগ্রাম এবং সংগ্রামী জীবনের অধ্যায়টাই ভালো উপভোগ্য ছিল। মানুষের ধর্ম নির্বিশেষে মন্ত্রী হিসেবে সম্মান ভালোবাসার জায়গা ছিল। মন্ত্রী হিসেবে এই দেশে মানে জীবিত থাকা অবস্থায় খুব কম মানুষ আসলে সম্মানটা পায়, বিকজ সমালোচিত হয় বেশি, কারণ মানুষের এত প্রত্যাশা থাকে। তবে মরার পরে আবার ধরেন অনেককে নিয়ে আপনার প্রশংসা করে। যেমন এখন বিশেষ করে আমরা আগে যখন আন্দোলন করেছিলাম সে সময় আমরা বলি, বিএনপি বলি, জামাত বলি, আমাদের সকলের প্রতিপক্ষ ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পতনের পরে দেখা গেল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হলো এনসিপি। আর জামাত, বিএনপি সহ আমরা যারা ছিলাম আগে, আমরা আলাদা আলাদা বলয়ে চলে গেলাম। তো নির্বাচনে বিএনপির সাথে জোট করাটা জামাত এনসিপির দৃষ্টিতে তো আমি শরিয়া বিরোধী, ধর্ম বিরোধী বিশাল পাপ করে ফেলছি, যে কারণে
প্রতিনিয়ত এই জামাত এনসিপির লোকদের গালিগালাজ শুনতে হয়। আর দেশ যখন এই গত 5.5 মাসে আমরা দেখলাম যে অত্যন্ত সুন্দর একটা স্মুথলি আগাচ্ছে, প্রধানমন্ত্রী এইভাবে প্রোটোকলবিহীন আপনার সাধারণ মানুষের মতো চলাফেরা করবেন এবং 6 মাসে একটা সরকার এতগুলো তার নির্বাচনী কমিটমেন্ট, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন, খাল খনন এবং সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এই ধরনের একটা বড় বাজেট, এটা তো অসম্ভব। কিন্তু এরপরেও যখন রাজনীতির কোনো ইস্যু পাচ্ছে না, তখন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়াল কিছু ইস্যু তৈরি করে এবং যেখানে তরুণদের প্রতি মানুষ একটা শোভন পলিটিক্স আশা করে, একটা ডিসেন্ট পলিটিক্স আশা করে, সে আমরা দেখলাম যে এই গণ অভ্যুত্থানের পরে কিছু তরুণ হঠাৎ করে আসলে কোথা থেকে বেরোচ্ছে আমরা জানি না, মিডিয়ার বদৌলতে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা নেতা বনে গেছে এবং তাদের যে মুখের ভাষা, শব্দচয়ন রাজনীতিতে, এবং বিশেষ করে এটা রাজনীতির জন্য একটা অশনি সংকেত বোধহয়। তো সেই দিক থেকে বিশেষ করে ওই তরুণদের প্রতিনিধি হিসেবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা একটা চরিত্র, কাজেই মনে হচ্ছে যে কিছু মানুষের উদ্দেশ্যই হচ্ছে আমাকে টার্গেট করে বিতর্কিত করা, কিছু গালিগালাজ করা। তো এই সমস্ত দিক বিবেচনা আর কি মাঝে মাঝে মনে হয় যে প্রতিমন্ত্রী না হইলে বোধহয় এত গালি টালি খাওয়া লাগতো না। এবং অনেকেই ফেসবুকে বলে ভিপি নূর একটা প্রতিমন্ত্রী পেয়ে চুপ করে গেছে, কথা বলছে না। ভাই, আমি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পতনের জন্য আন্দোলন করেছি, তার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি। এখন তো আমি পলিসি মেকিং এর জায়গায় আছি। আমি তো যদি কোথাও অনিয়ম দেখি, অন্যায় দেখি, আমি সেটা আমার বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীদেরকে বলতে পারি আপনার মন্ত্রণালয় এটা হচ্ছে, প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতে পারি, একটা পলিসিগত বিষয়ে প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পারি, তার কাছে বলতে পারি। এখন কি দুর্নীতির বিরুদ্ধে আপনি সোচ্চার থাকবেন কিনা? না, অবশ্যই। আমি নিজে বলেছি যে আমি 5.5 মাস ধরেন, এমনিতে এভারেজ তো অনেক কথা বলা যায়, আমি বলেছি যে আমার মন্ত্রণালয় আমার সংশ্লিষ্টতায় দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছি বা প্রশ্রয় দিচ্ছি এমন বিন্দুমাত্র কোনো একটা প্রমাণ করতে হবে, সেদিন দায়িত্ব ছেড়ে দেবো। এবং আমি তো বলেছি বরাবরই যে আমরা রাজপথের লড়াই সংগ্রাম করা মানুষ, কাজেই কোনো অন্যায় অনিয়ম আমাদের মন্ত্রণালয় এটা দুর্নীতি আখড়ার একটা জায়গা, কারণ এখানে কাঁচা টাকা মানুষ যাইবে, মাথা গুনে আপনি টাকা নেবেন, এই প্রক্রিয়ার সাথে একটা বড় সিন্ডিকেট জড়িত থাকে। এগুলোকে ভাঙার জন্যই তো কাজ করছে এবং অনেকখানি সফল হয়েছে। আশা করি আর একটু সময় গেলে আরো অনেক কিছু। জি, আমার হাতে 1 মিনিট সময় আছে। আমি শেষ প্রশ্ন করতে চাই, 24-এর যে জুলাই অভ্যুত্থান এবং যে আন্দোলন, সে আন্দোলন আমরা দেখেছি যে বর্তমান সরকারি দল বিএনপি, জামাত, এনসিপির যেসব যারা রয়েছেন নেতৃত্বে, তারা সকলে মিলে আন্দোলন করেছেন। এখন আসলে জুলাই নিয়ে একে অপরকে দোষারোপ করা হচ্ছে যে কেউ জুলাইয়ের বিপক্ষে চলে গেছেন, এমন কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারকে। জুলাইটা আসলে কার? না, জুলাই আমাদের সবাই, কিন্তু জুলাই নিয়ে অপরাধ করেছে বিশেষ করে এনসিপি, কারণ তারা জুলাইকে কুকিগত করার চেষ্টা করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা দল হয়েছে, গোটা তরুণদের সাথেও প্রতারণা করেছে। কারণ তরুণরা তো কোনো রাজনৈতিক দল করার জন্য জুলাই করে নাই, তারা দেশের গুণগত পরিবর্তন, রাজনীতি, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য লড়াই করেছিল। সেই তরুণদের লড়াইকে তারা হাইজ্যাক করে উপদেষ্টা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংস পার্টি গঠন করেছে এবং বিভিন্ন বলা চলে যে পরিত্যক্ত মালামাল নিয়ে তারা একটা পার্টি করেছে সুবিধাভোগীদের নিয়ে। কারণ হচ্ছে পরিত্যক্ত বলতে ওই সেন্সে হঠাৎ করে 6 মাস 1 বছরে তো কোনো রাজনৈতিক দল তৈরি হয় না, বিভিন্ন সুবিধাভোগীদেরকে সুবিধা দিয়ে আপনার একটা দল তৈরি করেছে। এই দল তৈরি করার মধ্যে দিয়ে আসলে তরুণদের এবং সাধারণ মানুষের তারা আশাও ভঙ্গ করেছে এবং তারা যে সময়টাতে ছিল সেই সময়টাতে তারা যদি দৃশ্যমান কিছু করতে পারতো, মানুষ তরুণদের নিয়ে আশাবাদী হতো। তো তারা তো তরুণদেরকে অপমানিত করেছে, তারা দায়িত্ব ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি লুটপাট করে 18 মাসে যেটা করেছে সেটা তো আপনার নজির আছে। তো এই দিক থেকে আমি মনে করি যে জুলাইকে বিতর্কিত করেছে এনসিপি এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা যেহেতু করেছে জামাত, তাদেরকে মাথায় তুলেছে যেহেতু জামাত, এই দায়টা জামাত এবং এনসিপির। এখানে বিএনপি জুলাইয়ের স্পিরিটের জায়গায় আছে, কাজ করছে মানুষের প্রতি দায়বদ্ধ থেকে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, প্রধানমন্ত্রীর সরকার, মন্ত্রিসভার সদস্যদেরকে দেখলে বোঝা যায় যে তারা ক্ষমতা নয় বরঞ্চ জনতার কাছে যাওয়া, জনতার প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো প্রধানমন্ত্রী যেভাবে কাটছাট করছেন। এমপিদের আওয়ামী লীগের আমলে থোক বরাদ্দ ছিল 15 কোটি টাকা, প্রধানমন্ত্রী এটা বাতিল করেছেন। যে এই ধরনের কোনো অপরিকল্পিত খরচ সরকারের এবং সামগ্রিক সরকারের ব্যয় কমানো, প্রধানমন্ত্রীর কার্যালয়, এগুলো তো একটা উদাহরণ যে প্রধানমন্ত্রী কিভাবে সৎভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন। সুতরাং সেটা নিয়ে জামাত এনসিপি যে সহযোগিতা সরকারকে না করে একটা বিভাজনের রাজনীতি
জুলাই নিয়ে করছে, এটা অপরাজনীতি। অসংখ্য ধন্যবাদ জনাব নুরুল হক নূর এমপি, প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।